ॐ निरञ्जनं नित्यमानन्दरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामि। आज भगवान श्री रामकृष्ण देवेर जन्मतिथि उपलक्षे সাধারণ উৎসব বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে। এই যে সাধারণ উৎসব, যেটাকে আমরা সাধারণ উৎসব বলে থাকি বা ভক্তদের কাছে যেটা সাধারণ উৎসব বলে পরিচিত, কিন্তু আসলে এটা এখন যেই অবস্থায় দাঁড়িয়েছে এই উৎসবটা, এটাকে বলা হয় সাধারণ মহোৎসব। এটাকে শুধু উৎসব বলা যাবে না, এটা মহোৎসবে পরিণত হয়েছে। এই সাধারণ উৎসবের পিছনে একটা ইতিহাস আছে, অর্থাৎ এই সাধারণ উৎসব কবে থেকে শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, এগুলো সব জেনে নিলে এই সাধারণ উৎসবের প্রতি আমাদের মনের আকর্ষণ, টান, এগুলো সব বেড়ে উঠবে। অনেক মানুষই শুনে থাকে বেলুড় মঠের সাধারণ উৎসব, বেলুড় মঠের সাধারণ উৎসব যেটা ঠাকুরের জন্মতিথির পরে হয়, জন্মতিথি যেদিন হবে তার পরে যে রবিবারটা আসবে সেই রবিবারে হবে, এরকম মানুষের জানা। কিন্তু এর পিছনে যে সুন্দর একটা ইতিহাস আছে সেটা খুব কম মানুষেরই জানা। সেই ইতিহাস জানার মধ্যে আমরা আজকে যাব এই আলোচনায়। এই সাধারণ উৎসব শুরু হয়েছিল 1899 সালে। বেলুড় মঠের যে মঠ প্রাঙ্গণ, সেই মঠ প্রাঙ্গণে 1899 সালে প্রথম এই সাধারণ উৎসব শুরু হয়েছিল। সেই বছর অর্থাৎ 1899 সালের 13ই মার্চ ঠাকুরের জন্মতিথি পড়েছিল, 13ই মার্চ, এবং রবিবারটা পড়েছিল 19শে মার্চ। সেই 19শে মার্চের দিনে সাধারণ উৎসব হয়েছিল। এই যে সাধারণ উৎসব হয়েছিল 19শে মার্চের দিনে, এই সাধারণ উৎসব বিষয়টা কি, কেন এটাকে সাধারণ উৎসব বলা হয়েছে, তার কারণ ঠাকুরের জন্মতিথি রবিবার বাদে সপ্তাহে অন্য কোনো দিন হলে বেশিরভাগ মানুষই জন্মতিথিতে আসতে পারতেন না। কেন পারতেন না, তার কারণ ওয়ার্কিং ডে বা কর্মের দিন থাকতো বলে, ছুটির দিন থাকতো না বলে মানুষের উপস্থিতি খুব কম থাকতো এই উৎসবে। স্বয়ং ভগবানকে নিয়ে এত বড় উৎসব হচ্ছে, তার জন্মতিথি পালন করা হচ্ছে, আর তিনি তো শুধু সাধু সন্ন্যাসী অর্থাৎ তার ত্যাগী সন্তানদের ভগবান ছিলেন না, তিনি সর্বস্তরের ভক্তদেরই ভগবান ছিলেন। তাই ভক্তদের মনে একটা খুবই আফসোস বা দুঃখের বা একটা কষ্টের জায়গা থাকতো, যে ঠাকুরের বা ভগবানের জন্মতিথি পালিত হচ্ছে সেখানে আমরা উপস্থিত হতে পারছি না বা সেখানে আনন্দ করতে পারছি না, তাকে একবার দর্শন করতে যেতে পারছি না, এই নিয়ে তাদের মনে বিশেষ একটা ক্ষোভ বা আফসোস থাকতো। তো এরকম অবস্থায় ঠিক করা হয়েছিল যে ঠাকুরের জন্মতিথি যেই দিনই পড়ুক, কিন্তু তার পরের যে রবিবারটা আসবে ছুটির দিন, সেই দিন সেই জন্মতিথি উপলক্ষে এক বিশেষ উৎসব হবে। সেই উৎসব কেমন হবে, যে সকাল থেকেই সেই মঙ্গল আরতির থেকে আরম্ভ করে ঠাকুরের বিশেষ পুজো হবে, বিশেষ ভোগ হবে, এবং সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে থাকবে, পাঠ, ভজন, কীর্তন, ধর্মসভা, এগুলো সব হবে, এবং সেই সঙ্গে একটা মেলারও আয়োজন হবে। কেন, তার কারণ সাধারণ যে মানুষরা যারা ছোটোখাটো এই ব্যবসা করে খায়, যারা এই খাবারের জিনিসপত্র বিক্রি করে বা খেলনা টেলনা বিভিন্ন রকম হাতের কাজের জিনিস বিক্রি করে, তাদেরও একটা আয়ের ব্যবস্থা হবে। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মেলা খুব ভালোবাসতেন।
ঠাকুরের জীবনের সঙ্গে এই মেলার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রসঙ্গে আমি যাব। তার আগে বলি ঠাকুর এই মেলা সম্বন্ধে কি বলেছিলেন। ঠাকুর কেউ মেলায় গেলে নিজেও যেমন মেলাতে যেতে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, খুব আনন্দ করে মেলায় যেতেন, এবং কেউ মেলায় গেলে তিনি খুব খুশি হতেন। কেউ না গেলে বরং ঠাকুর অখুশি হতেন, তাকে বলতেন মেলাতে যেতে। কেন যেতে বলতেন? কারণ ঠাকুরের কথা ছিল যে মেলায় গিয়ে খালি হাতে ফিরে আসবে না, কিছু না কিছু অবশ্যই কিনবে। কেন কিনতে বলতেন ঠাকুর? ঠাকুর বলতেন যে মেলায় গিয়ে কিছু কিনলে যেসব গরিব মানুষরা সেখানে কিছু জিনিস বিক্রি করতে বসে, তাদের 2 পয়সা ইনকাম হয়, অর্থাৎ 2 পয়সা আয় হয়। এই যে গরিব মানুষ যারা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে 2 পয়সার জন্য, তো সেইখানে গিয়ে ঠাকুর কিছু না কিছু কিনতে বলতেন, খালি হাতে ফিরে আসতে নিষেধ করতেন। এই ছিল ঠাকুরের নির্দেশ। তাই ঠাকুরের কথা মেনে যখন বেলুড় মঠে সাধারণ উৎসব শুরু হলো, তখন কিন্তু এই সর্বস্তরের মানুষকে এই মেলাতে আসার অনুমতি দেওয়া হলো, এবং এইখানে বসে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খেলনা, খাওয়ার জিনিস, এগুলো সব বিক্রি করারও একটা পারমিশন পেল, এবং সেই সঙ্গে একটা মেলায় রূপান্তরিত হলো বেলুড় মঠের প্রাঙ্গণ। তাই আজও দেখা যায় এই বেলুড় মঠের সাধারণ উৎসবে, যেমন সেই 1899 সালে যখন শুরু হয়েছিল প্রথম, তখন থেকে সেই একই ধারায় চলছে। সেই তখন থেকেই এই মেলা চলছে, ধর্মসভা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নানান রকম কিছু হতে থাকে। সারাটা দিন ত্যাগী সন্তান এবং গৃহী সন্তানরা এই সাধারণ উৎসবের দিন আনন্দ করে কাটান। সেই জন্য আপনারা যারা এই বেলুড় মঠের সাধারণ উৎসবের কথা শুনেছেন কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি আপনাদের বলবো যে খুব অসুবিধা না হলে অবশ্যই গিয়ে এই সাধারণ উৎসব কোনো না কোনো বছরে গিয়ে দেখে আসবেন, অন্তত একবার ঘুরে আসবেন। জানবেন মন হৃদয় সব আনন্দে ভরে যাবে। সেদিন এত আনন্দের হাট বসে যে আমি তো বলবো যে আপনি দৈনন্দিন জীবনে, অর্থাৎ এই গতানুগতিক একঘেয়ে জীবনে এইরকম আনন্দের দিন কখনো পেয়েছেন বলে আমার মনে হয় না। এত আনন্দ সারা মাঠ, মানে বেলুড় মঠের প্রাঙ্গণটা যদি আপনি ঘোরেন, দেখেন, কিছু কেনাকাটা করেন, আপনার মন আনন্দে ভরে যাবেই যাবে। এই যে 1899 সালে যখন শুরু হয়েছিল সাধারণ উৎসব বেলুড় মঠ প্রাঙ্গণে, এই উৎসবে একটা বিশেষ আকর্ষণ থাকত, যেটা পরে পরে ধীরে ধীরে এটা পরিবর্তিত হয়েছে। কিন্তু প্রথম যে বছর শুরু হলো তখন বিশেষ আকর্ষণ কি ছিল? বিশেষ আকর্ষণ ছিল এই দিন বিকেলে যখন ধর্মসভা শুরু হয়েছিল, সেই ধর্মসভায় স্বামীজির উপস্থিতিতে ভগিনী নিবেদিতার বক্তৃতা ছিল। এই সাধারণ উৎসবের দিন বিকেলবেলা ধর্মসভা হয়, এখনো হয়। এই ধর্মসভায় স্বামীজি উপস্থিত ছিলেন এবং ভগিনী নিবেদিতা উপস্থিত ছিলেন, আর স্বামীজির উপস্থিতিতেই ভগিনী নিবেদিতার একটা বক্তৃতা ছিল। এটা ছিল 1899 সালের সাধারণ উৎসবের বিশেষ আকর্ষণ। তারপরে পরের বছর 1900 সালে সাধারণ উৎসব হয়েছিল 28শে ফাল্গুন। 20শে ফাল্গুন অর্থাৎ 20 তারিখে, ফাল্গুন মাসের 20 তারিখে ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত হলো, এবং তারপরে 28 তারিখে সাধারণ উৎসব পালিত হয়েছিল। এই সাধারণ উৎসবের বিশেষ আকর্ষণ কি ছিল? এই 1900 সালে সাধারণ উৎসবের বিশেষ আকর্ষণ ছিল 150 সংকীর্তন সম্প্রদায়ের সমাবেশ মঠ প্রাঙ্গণে, এবং তাদের এই সংকীর্তনে বেলুড় মঠ প্রাঙ্গণ পুরো মুখরিত হয়ে উঠেছিল। 150 সংকীর্তন সম্প্রদায়, ভাবতে পারেন আজ থেকে এত বছর আগে, তখন এই ঠাকুরের নামে, যেহেতু ঠাকুর নাম সংকীর্তন শুনতে ভালোবাসতেন, তাই ঠাকুরের নামে 150 নাম সংকীর্তনের সম্প্রদায়
সারা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই সম্প্রদায়ের সংকীর্তনের দলগুলো এসেছিল এবং বেলুড় মঠ প্রাঙ্গণে এসে এমন সংকীর্তন শুরু করেছিল যে মঠ প্রাঙ্গণ পুরো হরিনাম সংকীর্তনে মুখরিত করে দিয়েছিল। এরপরে 1901 সালে যখন ঠাকুরের এই জন্মতিথি উপলক্ষে সাধারণ মহোৎসব হলো, সেই সময় বিশেষ আকর্ষণ কী ছিল? সেই বছর বিশেষ আকর্ষণ ছিল যে এই যে সংকীর্তনের সম্প্রদায়গুলো, যে যারা হরিনাম সংকীর্তন করত, তারা তো 1900 সালে এসে হরিনাম সংকীর্তন করেই গেল। 1901 সালে এসে তারা কি করেছিল? ঠাকুরের ছবির সামনে ঠাকুরের নাম নিয়ে বিভিন্ন রকম গান রচনা করে তারা সেই সাধারণ মহোৎসবে শুনিয়েছিল। একটা অদ্ভুত ব্যাপার, যতগুলো সংকীর্তনের দল এসেছিল সবাই তাদের নিজেদের মতন ভগবান শ্রীরামকৃষ্ণের নামে গান রচনা করে তারা সেই গান শুনিয়েছিল। তাতে সেই মঠ প্রাঙ্গণ পুরো রামকৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠেছিল। এটা হলো 1901 সালে। 1902 সালে বিশেষ আকর্ষণ কী ছিল? 1902 সালে কিন্তু স্বামীজি ছিলেন। স্বামীজি কিন্তু 1899 থেকে 1902 পর্যন্ত, কারণ 1902-এই তো স্বামীজির শরীর যায়, কিন্তু শরীর যাওয়ার আগে সাধারণ উৎসবে স্বামীজি উপস্থিত ছিলেন। এই 1902 সালে সাধারণ উৎসব হয়েছিল 16ই মার্চ। 12ই মার্চ হয়েছিল ঠাকুরের জন্মতিথি পালন এবং 16ই মার্চ হয়েছিল ঠাকুরের সাধারণ মহোৎসব পালন। সেই সাধারণ মহোৎসবের বিশেষ আকর্ষণ কী ছিল? ওই বছর স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের সব ত্যাগী সন্তানরা ওই সাধারণ উৎসবে উপস্থিত ছিলেন। সব ত্যাগী সন্তানদের সাধারণ উৎসবে এসে গৃহী ভক্তগণ তারা সবাই ঠাকুরের সন্তানদের একত্রে দেখেছিলেন। তাদের ঠাকুরের ছবির সামনে তাদের একত্রে সমাবেশ দেখেছিলেন। এইটা ছিল সেই সাধারণ উৎসবের বিশেষ আকর্ষণ। এইভাবে সেই সাধারণ উৎসব কিন্তু বন্ধ হয়নি, প্রতি বছরই হয়েছে ঠাকুরের তিথি পুজোর পরে রবিবারটায়, এবং প্রত্যেক বছরই সাধারণ উৎসবে কিছু না কিছু বিশেষ আকর্ষণ থেকেছে। তাই এই যে ঐতিহ্যবাহী বেলুড় মঠের সাধারণ উৎসব, এটা জানবেন 3টে জিনিস এইখানে হয়। কি কি হয়? এইখানে স্বয়ং ভগবান, তার ত্যাগী সন্তান এবং গৃহী সন্তানদের একত্রে সমাবেশ হয়। আর যেখানে ভগবানের জন্মতিথি উপলক্ষেই সাধারণ উৎসব হচ্ছে, সেইখানে শুধু সেই ভগবান নয়, ভগবানের সঙ্গে যত দেবদেবীরা আছেন সবাই এখানে উপস্থিত থাকেন, সবাই এসে আনন্দ করেন। কারণ ভগবান নিজে মুখে নারদকে বলেছিলেন যে যেখানে আমার ভক্তগণ আনন্দের সঙ্গে আমার নাম করে, আমার পূজা পাঠ করে, আমাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়, আমি সেখানেই থাকি, আমি সেখানেই অবস্থান করি, আমি সেখানেই আনন্দে তাদের সঙ্গে সময় কাটাই। তাহলে দেখুন, এই দিনে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের আর সব ত্যাগী সন্তানরা সবাই সেখানে উপস্থিত থাকেন, সকল দেবদেবীরা উপস্থিত থাকেন। তাই বেলুড় মঠের যে সাধারণ উৎসব, এটা শুনতে সাধারণ উৎসব, কিন্তু আমি প্রথমেই বললাম এটা কোনো সাধারণ নয়, এটা একটা অসাধারণ মহোৎসব, যেটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রত্যেক ভক্তকে অন্তত একবার হলেও এই সাধারণ উৎসব দর্শন করা অবশ্যই দরকার। আপনারা যারা যারা করেননি অবশ্যই এটা একবার প্রত্যক্ষ গিয়ে দর্শন করে আসবেন। বাড়িতে মোবাইলে টিভিতে দেখলাম, দর্শন হলো, সেটা যারা অসুস্থ, যারা বয়স্ক হয়ে গেছেন, হাঁটাচলা করতে পারেন না, নড়তে পারেন না, তাদের ক্ষেত্রে এটা শোভা পায় না, তারা যেতে পারছে না, বাড়িতে বসে বসে দেখে নিল। কিন্তু যারা যেতে পারেন তারা অবশ্যই একবার হলেও দর্শন করে আসবেন। এই হলো
বেলুড় মঠের সাধারণ উৎসবের মাহাত্ম্য গুরুত্ব। এবার আমরা মেলার কথায় আসব। মেলা কথার অর্থ কি? মেলা সেটাকেই বলা হয়, সেই জায়গাটাকেই বলা হয় যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলন হয়। মেলা মানে হলো মিলন ক্ষেত্র। আর শুধু কি মিলন ক্ষেত্র না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দের সঙ্গে সব মানুষ যেখানে মিলিত হয় সেটাই হলো মেলা। এই কারণেই সর্বধর্ম সমন্বয়ের যিনি প্রচারক ছিলেন, সর্বধর্ম সমন্বয়ের যিনি অবতার পুরুষ ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এই কারণেই তার মেলা এত পছন্দের ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন কামারপুকুরে ছিলেন, জন্মের থেকে 17 বছর ঠাকুর কামারপুকুরে ছিলেন। এই সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত মেলার কথা এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। এটা খুবই আনন্দের বিষয় আমাদের কাছে যে ঠাকুর এতগুলো মেলার মধ্যে তিনি যত বছর কামারপুকুরে ছিলেন প্রায় প্রতি বছরই সেই মেলাতে উপস্থিত থাকতেন, যেতেন, আনন্দ করতেন এবং কিছু না কিছু কিনে নিয়ে বাড়িতে ফিরতেন। এই মেলাগুলো কামারপুকুর গ্রামে 2টো মেলা হতো প্রতি বছর, এবং ঠিক কামারপুকুর গ্রামের আশেপাশের গ্রামগুলোতেও প্রতি বছর মেলা হতো। এই রকম 8টা মেলার কথা আমরা পাই, যেই 8টা মেলাতে শ্রীরামকৃষ্ণদেব প্রতি বছর যেতেন। প্রথম কামারপুকুরে যেই মেলাটা খুব নাম করা ছিল, যেটা ঠাকুরের সময়ের আগের থেকেই হতো, খুব বড় আকারে হতো, সেটা ছিল রাসের মেলা। কামারপুকুরে রাস পূর্ণিমা উপলক্ষে খুব বিরাট করে রাসের মেলা হতো। আর সেই মেলাতে সারা কামারপুকুরের গ্রামের মানুষরা খুব আনন্দের সঙ্গে সেই মেলা উদযাপন করতেন। ঠাকুর সেই মেলায় যত বছর কামারপুকুরে ছিলেন প্রতি বছরই গিয়েছেন, খুব আনন্দ করেছেন। সেই মেলাটা হতো কোথায় জানেন? ঠাকুরের যে পাঠশালা, লাহার বাবুদের পাঠশালা, ঠাকুর যে পাঠশালায় পড়াশোনা করতেন, সেই পাঠশালার কাছেই একটা বড় মাঠে সেই মেলাটা অনুষ্ঠিত হতো, যেটা বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে। সেটা আর চালু নেই, সেটা আর হয় না, কিন্তু ঠাকুরের সময়ে এই মেলাটা হতো, খুব বড় আকারে হতো। কামারপুকুর গ্রামে আরেকটা মেলা হতো, সেটা হলো শয়লার মেলা। শয়লার মেলাটা কি? বলছে এটা মনসা পূজা উপলক্ষে এই মেলা হতো কামারপুকুর গ্রামে। মনসা পূজা যখন হতো তখন এই শয়লার মেলা হতো বিরাট আকারে। সেখানেই ঠাকুর গিয়েছেন যত বছর কামারপুকুরে ছিলেন। সেই মেলাটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সেটা আর হয় না এখন। এই 2টো মেলা কামারপুকুরে আগে প্রতি বছরই হতো এবং খুব বড় আকারে হতো, যেই 2টো মেলাই এখন বন্ধ। 3 নম্বর হলো আনুর গ্রামে হতো, কামারপুকুরের কাছে গ্রাম আনুর। সেই আনুর গ্রামের আনুরে পৌষ সংক্রান্তির মেলা হতো বিরাট করে। আর এইসব মেলাতে শুধু যে সেই গ্রামের মানুষ আসতেন তা না, আশেপাশের নানান বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই মেলার মধ্যে আসতেন। আর আরেকটা বিষয় আপনি সবার জেনে রাখা ভালো, যে এই মেলাগুলো কিন্তু একদিনের জন্য হতো না, কমপক্ষে 7 দিন, না হলে 15 দিন, না হলে 1 মাস ধরে এই মেলা হতো। 7 দিন, 15 দিন বা 1 মাস ধরে এই মেলা চলত। তাই এই পৌষ সংক্রান্তি উপলক্ষে যে আনুরে মেলা হতো, পৌষ সংক্রান্তির মেলা, এই মেলাটা ঠাকুরের সময় হয়েছে, ঠাকুর গিয়েছেন, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে পরে। 4 নম্বর মেলা যেখানে ঠাকুর যেতেন, সেটা হলো শিব চতুর্দশীর মেলা।
শিব চতুর্দশী উপলক্ষে সেটা একটা মেলা হতো বিরাট আকারে, বিভিন্ন গ্রামের মানুষরা আসতেন সেই মেলায়। সেটা হলো অমরপুরে। এই শিবরাত্রি উপলক্ষে এই মেলাটা হতো অমরপুর। সেই মেলাটাও এখন বন্ধ হয়ে গেছে, সেটা এখন আর হয় না। এরপরে কামারপুকুর গ্রামের পাশেই বেঙ্গাই বলে একটা গ্রাম আছে, সেইখানে রাসের সময় না রথের সময় রাস উৎসব হতো, কিন্তু তখন মেলা হতো না। এরপরে রথের উৎসব হতো, সেই রথের উৎসবের সময় একটা রথের মেলা হতো বিরাট আকারে, সেটা হতো বেঙ্গাই গ্রামে। সেই মেলাটা কিন্তু এখনো চালু আছে। আপনারা শুনে রাখুন, এই যে বেঙ্গাই গ্রামে রথের মেলা প্রতি বছর রথ উৎসবের সময় হয়, যেই মেলাতে ঠাকুর কামারপুকুরে থাকার সময় প্রতি বছর গিয়েছেন, সেই মেলাটা কিন্তু এখনো হয়, সেটা বন্ধ হয়নি। সেটা এখনো সেই ঠাকুরের সময়ের আগের থেকে যে চলে এসেছে, যেটা এখনো চলছে। আপনারা কখনো যেতে পারেন, কামারপুকুরে গেলে কামারপুকুর থেকে একদম কাছে সেই বেঙ্গাইয়ের রথের মেলা খুব নামকরা, সেখানে যেতে পারেন। আর এই মেলা কিন্তু আগেই বললাম আপনাদের একদিনের হয় না, কমপক্ষে 7 দিন বা 15 দিন এরকম হয়। এরপরে আরেকটা মেলায় ঠাকুর যেতেন, সেটা হলো বারুনির মেলা। এটা হলো কোথায় হতো এই বারুনির মেলাটা? ডিহি বাইরা নামে স্থান আছে একটা, বারুনি উৎসব উপলক্ষে এই বারুনির মেলা হতো। যেই মেলায় ঠাকুর যেতেন সেই মেলাটা কিন্তু এখনো হয়, সেটা বন্ধ হয়নি, সেটা চালু আছে। এই মেলাতেও আপনারা ঘুরে আসতে পারেন। সে কামারপুকুর থেকে কাছেই ডিহি বাইরা বলে একটা স্থান, যেই স্থানে এই বারুনির মেলাটা হতো। আগের থেকেই ঠাকুরের সময় হয়েছে, এখনো হচ্ছে সেটা। এটা হলো 6 নম্বর। 7 নম্বর গাজনের মেলা। গাজনের মেলা এটা শিহর গ্রামে। শিহর গ্রামের কথা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। শিহর গ্রাম বেশি দূরে নয় কামারপুকুর থেকে। সেই শিহর গ্রামে প্রতি বছর গাজনের সময় বিরাট করে গাজনের মেলা বসত, যেটা ঠাকুরের সময়ও ছিল, এখনো চলছে, সেটা এখনো চালু আছে, সেটা বন্ধ হয়নি। তাই শিহরের গাজনের মেলা খুব বিখ্যাত, ঠাকুরের স্মৃতি বিজড়িত মেলা। সেটাও ভক্তরা অবশ্যই গিয়ে গাজনের সময় দেখতে পারে বা সেই মেলায় যেতে পারে, যেটা কামারপুকুর থেকে কাছে। এটা হলো 7 নম্বর। এবং 8 নম্বর হলো পীরের মেলা। এই পীরের মেলাটা কোথায় হতো? এটা হতো আসল হরি বলে একটা স্থান আছে, গ্রাম আসল হরি। সেই গ্রামে পীরের উৎসবে পীরের মেলা। এই মেলাতে কিন্তু ঠাকুর যেতেন, তবে বর্তমান সময়ে এই মেলাটা বন্ধ হয়ে গেছে, এটা আর হয় না। ঠাকুরের আগের থেকেই হতো, ঠাকুরের সময়ও হয়েছে, ঠাকুর এই মেলায় গেছেন। এই পীরের মেলায় গিয়ে ঠাকুর কিন্তু সেইখানে সব মুসলমান ফকিরদের যে গান, যে দেহতত্ত্বের গান তারা করতেন, সেই গান ঠাকুর সেই মেলায় ঘুরে সে চুপ করে বসে এক মনে সেই দেহতত্ত্বের গান শুনতেন। এবং বাড়িতে ফিরে এসে সেই গান তিনি শুধু বাড়ির মানুষদের যে শোনাতেন তা না, তার জানা পরিচিত সকল মানুষদেরই তিনি সেই গান শোনাতেন। হুবহু একই রকম গান গেয়ে শোনাতে পারতেন ঠাকুর। তাই এই পীরের মেলায় ঠাকুর যেতেন, যেটা এই সময় বন্ধ। তাহলে শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত যে মেলার তালিকা, সেইখানে আমরা 8টা মেলার নাম পাই। সেই 8টা মেলা আবারও বলি, সেই 8টা মেলার নাম: প্রথম হলো রাসের মেলা, দ্বিতীয় শয়লার মেলা, তৃতীয় পৌষ সংক্রান্তির মেলা, চতুর্থ হলো শিব চতুর্দশীর মেলা, পঞ্চম রথের মেলা, ষষ্ঠ হলো বারুনির মেলা, সপ্তম গাজনের মেলা, আর অষ্টম হলো পীরের মেলা। এর মধ্যে 5টা জায়গায় মেলা বন্ধ হয়ে গেছে, সেটা আর হয় না। কিন্তু 3টে জায়গায় এখনো হয়, ঠাকুরের আগেও হতো, ঠাকুরের সময়ও হয়েছে, এখনো হচ্ছে, সেটা কন্টিনিউ চলছে প্রতি বছর। সেই 3টে মেলা কোথায় কোথায় সেটা আরেকবার বলে দিই। যেটা এখনো বন্ধ হয়নি সেটা হলো রথের মেলা, যেটা বেঙ্গাই গ্রামে হয়।
রথের মেলা, রথ উৎসব উপলক্ষে, সেটা এখনও চলছে। দ্বিতীয় হলো বারুণীর মেলা, যেটা যেটা হয় ডিহি বাইরা নামে একটা গ্রাম, সেইখানে, যেটা এখনও চলছে বারুণীর মেলা। এবং তৃতীয় হলো গাজনের মেলা, যেটা শিহর গ্রামে হয়, যেটা এখনও চলছে। এই তিনটে মেলা কিন্তু বন্ধ হয়নি। এবার শেষ যে মেলাটার কথা বলবো, যেটা কামারপুকুর গ্রামে বহু বছর ধরে, অর্থাৎ কামারপুকুরে যে রামকৃষ্ণ মঠ স্থাপিত হয়েছে, সেই মঠ স্থাপনের বা সেই মঠের সময়ের আগের থেকে কামারপুকুর গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নামে একটা মেলা হয়, যেই মেলাটা এখনো চলছে, যেই মেলাটার নামই হলো রামকৃষ্ণ মেলা। এই রামকৃষ্ণ মেলাতে সারা ভারতবর্ষের থেকে মানুষ এখন উপস্থিত হয় এসে। বেলুড় মঠের সাধন উৎসবেও যেমন উপস্থিত হয়, আবার কামারপুকুরে রামকৃষ্ণ মেলাতেও গিয়ে উপস্থিত হয়। আর কামারপুকুর গ্রামের আশেপাশের বহু দূর দূরান্তের গ্রামের মানুষরা এই মেলাতে আসে। বর্তমান সময়ে এই মেলার বিস্তৃতি আরো বেড়েছে, কিন্তু এই মেলা বহু দিন থেকে শুরু হয়েছে। আমরা এই ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে কামারপুকুরে যে মেলাটা হতো, সেই মেলার সম্বন্ধে লাহা পরিবারের একজন খুব পুরনো মানুষ, যার নাম ছিল বৈদ্যনাথ লাহা, তার স্মৃতির থেকে দু একটা কথা জেনে নেব। তিনি এই রামকৃষ্ণ মেলা উপলক্ষে তার স্মৃতিচারণায় বলেছিলেন, বর্তমানে দেশের, অর্থাৎ কামারপুকুর অঞ্চলের শ্রেষ্ঠ পর্ব প্রভু রামকৃষ্ণের জন্মোৎসব। রামকৃষ্ণ মিশন আসিবার বহু পূর্ব হইতে ভূতির খাল মহাশ্মশানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলা সন 1342 সালে প্রভুর শতবার্ষিক উৎসব হইতে এই উৎসব বিশেষ আড়ম্বরের সহিত হইতেছে। তাহলে দেখুন, শ্রীরামকৃষ্ণদেবের শুভ আবির্ভাবকে স্মরণ রেখে এই যে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া থেকে আমোদর নদের দুই ধারে বলা হয় ভূতির খাল শ্মশানে ও মানিক রাজার আমবাগানে শুরু হয় এই শ্রীরামকৃষ্ণ মেলা। এই যে মেলাটা, এই মেলাটা আগে কারা পরিচালনা করতেন? বলছে শ্রীরামকৃষ্ণ মঠের পক্ষে 3টি ক্লাব ও শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, এরা এই মেলা পরিচালনা করে। আর বলছে যে গত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলে আসছে এই মেলা। আক্ষরিক অর্থেই শ্রীরামকৃষ্ণ মেলার দিন এই যে কামারপুকুরে যে গ্রাম, কামারপুকুর গ্রামের এই মেলা যে ক্ষেত্রটা, যেটা মিলন ক্ষেত্র, মেলা প্রাঙ্গণ, সেই মেলা প্রাঙ্গণ সহ সম্পূর্ণ কামারপুকুর গ্রাম হয়ে ওঠে মহামিলনের কেন্দ্র। কেন মহামিলনের কেন্দ্র? আগেই বললাম আপনাদের যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে, সর্বস্তরের মানুষ এসে এই মেলায় আনন্দ করে। তাহলে বেলুড় মঠে হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সাধারণ মহোৎসব, এবং কামারপুকুরে হয় শ্রীরামকৃষ্ণ মহামেলা। প্রতি বছর এই দুটো হয়। বেশিরভাগ ভক্তরাই কি করেন, এই সময় এক বছর কামারপুকুরে যায়, আবার আরেক বছর
বেলুড় মঠে সাধারণ উৎসবে যায়, কারণ এই দুটোই কিন্তু মহামিলন ক্ষেত্র। কাদের মহামিলন ক্ষেত্র? শুধু কি ভক্তদের? নয়, এই দুটো স্থান ওই দিনের জন্য স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, তার ত্যাগী সন্তানরা, সকল দেবদেবী, সকল গৃহীভক্ত, সকল ত্যাগী ভক্ত এবং সমাজের সর্বস্তরের মানুষের মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। তাই বেলুড় মঠের সাধারণ উৎসব এবং কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ মেলা যেন এই বর্তমান সময়ের এক কুম্ভ মেলার মতনই মহামিলন ক্ষেত্র, মহামিলনের স্থান হয়ে ওঠে। তাই সকল ভক্তদের কাছে এটা বলার, আপনারা অবশ্যই এই মেলা আপনাদের জীবনে, অর্থাৎ এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর যারা ভক্ত আছেন সবাইকেই বলবো, এবং রামকৃষ্ণ ভক্তমণ্ডলী ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের কাছে ঠাকুরের একজন ত্যাগী সন্তান হয়ে আমার এই আবেদন থাকবে যে আপনারা অবশ্যই বেলুড় মঠের সাধারণ উৎসব এবং কামারপুকুরের রামকৃষ্ণ মেলা একবার হলেও দর্শন করে আসবেন। মহামিলন ক্ষেত্রে আপনিও গিয়ে মিলিত হবেন এবং দিব্যানন্দ লাভ করে নিজের এই অমূল্য মানব জীবনকে ধন্য করে তুলবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।